সংখ্যা মানে গণনা বা গণনা দ্বারা লব্ধ ধারণা। সংখ্যা থেকেই মূলত সংখ্যাবাচক শব্দের উৎপত্তি বা আগমন। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সংখ্যাবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দ মূলত কি? আমরা যে কোনো ভাষাতেই সংখ্যাবাচকের ব্যবহার দেখি, সেটা বাংলা হোক, ইংরেজি হোক, আরবি হোক। এরকমভাবে বাংলা ভাষাতেও কিছু সংখ্যার ব্যবহার আছে ব্যাকরণিকভাবে। এই ব্যাকরণিকভাবে যে সংখ্যার ব্যবহার, এগুলোকে আমরা বলছি কি? সংখ্যাবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দের গণিতের সাথে অনেকাংশে মিল আছে, সেই সঙ্গে ব্যাকরণিকভাবে কিছু নতুন টার্ম সংখ্যাবাচক শব্দে এসেছে। আমরা মূলত সেই বিষয়গুলো নিয়েই জানব। চলুন শুরু করা যাক। সংখ্যাবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দের মূল ভিত্তি হচ্ছে এক। সেটা গণিতেই হোক আর ব্যাকরণেই হোক আর যে কোনো ভাষাতেই হোক, এক কথায় সংখ্যারই মূল ভিত্তি হচ্ছে কি? এক। মূলত এক এক করে আস্তে আস্তে ধীরে ধীরে সংখ্যাগুলো বড় হয়। তাহলে এই সংখ্যাবাচক শব্দের মূল ভিত্তি হচ্ছে এক। সংখ্যাবাচক শব্দ মূলত বিভিন্নভাবে করা যায়। গণিতে যেমন আমরা দশমাংশ দিয়ে করি বা ভগ্নাংশ দিয়ে করি, সেটা ভিন্ন বিষয়। কিন্তু ব্যাকরণের ক্ষেত্রে আমরা সংখ্যাবাচক শব্দটাকে চার ভাগে ভাগ করেছি। কয় ভাগে ভাগ করেছি? চার ভাগে ভাগ করেছি। প্রথমত একটা হচ্ছে অঙ্কবাচক। এটার সঙ্গে গণিতের অনেকটাই মিল আছে। অঙ্কবাচক বলতে মূলত আমরা যা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 এগুলো যে অঙ্কে যদি লেখা হয় সেটাকে আমরা বলছি কি? অঙ্কবাচক। এরপর আসি 2 নম্বর যেটা, সেটা হচ্ছে পরিমাণ অথবা গণনাবাচক। পরিমাণ অথবা গণনাবাচক এই বিষয়টা হচ্ছে কথায় লেখা। এই 1, 2, 3, 4 এগুলোকে যদি আমরা কথায় লিখি তখন সেটা হবে কি? পরিমাণ অথবা গণনাবাচক। বা স্বাভাবিক অর্থে যে কোনো কিছু পরিমাপ করতে গিয়ে বা গণনা করতে গিয়ে আমরা যেভাবে গণনা করছি বা পরিমাপ করছি সেটাই হচ্ছে পরিমাপ অথবা গণনাবাচক। কীরকম একটু দেখি। আমরা লিখেছি 1, 3, এরপর লিখেছি 205। তাহলে দেখেন এই যে 1, 3, 205 এরকম যতগুলো মাধ্যমে আমরা গণনা করতে পারি সবগুলোই হচ্ছে কি? গণনাবাচক। এবার আসি 3 নাম্বারটা। 3 নাম্বার হচ্ছে ক্রমবাচক অথবা পূরণবাচক। ক্রমবাচক অথবা পূরণবাচক বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে একটু অন্যভাবে বলা। যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। মূলত কিন্তু আমরা 1, 2, 3, 4 এগুলোই বলছি, কিন্তু একটু পার্থক্য আছে। পার্থক্যর জায়গাটা হচ্ছে যখন আমরা 1, 2, 3, 4 এগুলো বলছি, এগুলো দ্বারা সংখ্যা বলছি। কিন্তু যখন আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এগুলো বলছি, এগুলো দ্বারা আমরা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে দিচ্ছি। যেমন আমরা বলতে পারি প্রথম জন আসুন, এরপর আমরা বলতে পারি দ্বিতীয় জন আসুন, বা বস্তুর ক্ষেত্রে আমরা বলতে পারি তৃতীয়টা নিয়ে আসো, বা বলতে পারি তৃতীয় কলমটি দিন। তাহলে এই যে দেখুন এখানে 1, 2, 3 এগুলো বললে একটু অড শোনায়, তাই এসব ক্ষেত্রে ক্রমবাচক বা পূরণবাচক সংখ্যাটাই বেশি ব্যবহৃত হয়। এবার আসি সবার শেষের যেটা, তারিখবাচক। তারিখবাচক মূলত বাংলা মাসের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কোন মাসের ক্ষেত্রে? বাংলা মাসের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যদিও আমরা বাংলার যেগুলো তারিখবাচক সেগুলো ইংরেজির ক্ষেত্রেও ব্যবহার করি, কিন্তু শুদ্ধটা হচ্ছে বাংলা মাসের ক্ষেত্রে ব্যবহৃত হয় যেসব শব্দ, সেগুলোকে আমরা বলছি কি? তারিখবাচক। তাহলে বাংলা ইংরেজি দুইটা মিক্সড করে আমরা যদি বলি, 1 থেকে 31 পর্যন্ত যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করি এই সংখ্যাগুলো হচ্ছে কি? তারিখবাচক। এর মধ্যে প্রথম যে 4টা, 1, 2রা, 3রা এবং 4ঠা, এই প্রথম 4টা হচ্ছে হিন্দি নিয়মে সাধিত। প্রথম 4টা কোন নিয়মে সাধিত? হিন্দি নিয়মে সাধিত। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে যে তারিখবাচক শব্দের নিচের কোনটি হিন্দি নিয়মে সাধিত। তাহলে এই 1, 2রা, 3রা, 4ঠা এর মধ্যে যেটা অপশন থাকবে সেটাই হচ্ছে কি আমার আনসার। এরপর আসি এই 4টা বাদে বাকি যেগুলো আছে, বাকি যেগুলো যেমন ধরেন 21শে শ্রাবণ, 22শে শ্রাবণ বা 17ই মার্চ, 15ই আগস্ট, তাহলে বাকি যেগুলো আসে এগুলো হচ্ছে কি? বাংলা নিয়মে সাধিত।
এগুলো কোন নিয়মে সাধিত? বাংলা নিয়মে সাধিত। তাহলে তারিখবাচক শব্দের প্রথম 4টা হচ্ছে হিন্দি নিয়মে, প্রথম 4টা বাদে বাকি যতগুলো তারিখবাচক শব্দ আছে সেগুলো সবই হচ্ছে কি বাংলা নিয়মে সাধিত। এবার আমরা আসি সংখ্যাবাচক শব্দে কিছু ভগ্নাংশ আছে। এই ভগ্নাংশগুলো আমরা গণিতের মতো করে বলি না, ব্যাকরণের মতো করে বলি, সেগুলো একটু জানা দরকার। প্রথমত আসুন, আমরা লিখেছি 1 সমস্ত 2-এর 1, এটাকে বলা হয় 1.5। এটাকে কি বলা হয়? 1.5। এরপর আসি 2 সমস্ত 2-এর 1, এটাকে বলা হচ্ছে 2.5। আমরা সাধারণত ঘড়ি দেখার সময় বলি না 1.5টা বাজে, 2.5টা বাজে। আচ্ছা, এরপর আসি আরেকটা আমি লিখেছি, হ্যাঁ আরেকটা আছে, সেটা হচ্ছে 1.5। এই 1.5 আর 2.5 বাদে বাকি সবগুলোর ক্ষেত্রে 1.5 ব্যবহৃত হয়। দেখেন 3.5টা, 4.5টা, 12.5টা, 11.5টা, সব ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? 1.5 ব্যবহৃত হয়। শুধু এই 1.5 আর 2.5 এই দুটা 1 এবং 2-এর ক্ষেত্রে নির্দিষ্ট। এরপর আসি 4-এর 1। 4-এর 1 এটাকে আমরা ব্যাকরণিক ভাষায় বলছি চৌথা, সিকি, পোয়া। সাধারণত বিভিন্ন কিছুর ক্ষেত্রে আমরা চৌথা, সিকি, পোয়া ব্যবহার করি। সাধারণত জমি জমার ক্ষেত্রে চৌথা, টাকা পয়সার ক্ষেত্রে সিকি, তরল জিনিসের ক্ষেত্রে পোয়া। পোয়া টাক দুধ, বা 1 পোয়া, 2 পোয়া, 3 পোয়া পানি, পানি, দুধ, তেল, এই তরল জিনিসের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি? পোয়া ব্যবহার করে থাকি। তাহলে এই ছিল আমাদের সংখ্যা সম্পর্কিত প্রাথমিক ধারণা। এবার আসি খুব রিসেন্ট বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সংখ্যা নিয়ে যে ধরনের প্রশ্ন হয় সেটা অবশ্য সংখ্যার বাহিরে, কিন্তু এই যে বিভিন্ন সংখ্যা এখানে যুক্ত আছে, যেমন 25 বছর উদযাপন করাকে কি বলে, 50 বছর উদযাপন করাকে কি বলে, 60 বছর উদযাপন করাকে কি বলে, 75 বছর উদযাপন করাকে কি বলে, 100 বছর এবং 150 বছর উদযাপন করাকে কি বলে, এই বিষয়গুলো আমাদেরকে একটু জানতে হবে। তাহলে শুরু থেকে আসি। 25 বছর উদযাপন, এটাকে বলা হচ্ছে রজত জয়ন্তী। কি বলা হচ্ছে? রজত জয়ন্তী। এরপর আসি 50 বছর উদযাপন, এটাকে বলা হচ্ছে সুবর্ণ জয়ন্তী। 60 বছর উদযাপন, এটাকে বলা হচ্ছে হীরক জয়ন্তী। 75 বছর উদযাপন, এটাকে বলা হচ্ছে প্লাটিনাম জয়ন্তী। 100 বছর, এটাকে বলা হচ্ছে শতক বা শতবর্ষ। সবার শেষে 150 বছর, 150 বছর এটাকে বলা হচ্ছে সার্ধশত। আর যদি 1000 বছর হয় সেটা কি? সহস্রাব্দ। এখন আমরা আসি, এই বিষয়গুলো আমরা মনে রাখবো কিভাবে? দেখেন, যত বয়স বাড়ছে সেটার মূল্যমান তত বাড়ছে। প্রথমত খেয়াল করেন, 25 রজত জয়ন্তী, রজত মানে হচ্ছে রূপা বা রৌপ্য। এরপর আসেন 50 সুবর্ণ জয়ন্তী, সুবর্ণ মানে হচ্ছে স্বর্ণ, তাহলে রৌপ্যের থেকে স্বর্ণের মূল্য বেশি। এরপর আসি 60 বছর, এটাকে বলা হচ্ছে হীরক জয়ন্তী। এই যে দেখেন, রৌপ্য বা স্বর্ণের থেকে হীরার মূল্য আরও বেশি। এরপর আসি 75 বছর, এটাকে বলা হচ্ছে প্লাটিনাম জয়ন্তী, প্লাটিনাম আরও বেশি দামি। এরপর আসি বাকিগুলো তো কি শতবর্ষ আর কি সার্ধশত। সার্ধশত নিয়ে একটা কথা বলি, অনেক সময় পরীক্ষায় এরকম প্রশ্ন আসে, নিচের কোন লেখকের সার্ধশত জন্মবার্ষিকী পালিত হয়েছে? সেক্ষেত্রে এটার আনসার হবে রবীন্দ্রনাথ। কিছুদিন আগে, কয়েক বছর আগে আর কি, রবীন্দ্রনাথের 150তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। তখন থেকে এটা বিভিন্ন পরীক্ষায়, বিশেষ করে সেই সময় এসেছে, পরবর্তীতেও বিভিন্ন সময় এসেছে। এই ছিল আমাদের সংখ্যাবাচক শব্দের আলোচনা। এই অংশে আমরা মূলত দেখার চেষ্টা করেছি সংখ্যাবাচক শব্দ কী, সংখ্যাবাচক শব্দের প্রকারভেদ, অঙ্কবাচক, পরিমাণবাচক, ক্রমবাচক আর তারিখবাচক। এরপর আমরা বিভিন্ন ভগ্নাংশের যে সংখ্যাবাচক শব্দের উচ্চারণ সেগুলো দেখার চেষ্টা করেছি, এবং সবশেষে আমরা 25 বছর বা 50 বছর উদযাপনকে কি বলে, এরকমভাবে 25, 50, 60, 75, 100 এবং 150 বছর উদযাপনকে কি বলা হয়, এগুলো সম্পর্কে জেনেছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী অংশে আমরা আলোচনা করব বচন নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।